এই মাহমুদুর রহমান আজকে বিদেশ থেকে বাংলাদেশে এসে তাকে জেলখানা যেতে হবে কেন? আইন উপদেষ্টা কি করেছেন? তার এই মিথ্যা মামলা, তিনি এই গুজব অজের জয় শেখ হাসিনার পুত্র, তাকে হত্যার মামলায় কেন, এই মিথ্যা মামলায় কেন এই মাহমুদুর রহমানকে জেলখানায় যেতে হবে, এটা জাতি জানতে চায়। এই ব্যর্থতা হচ্ছে এই উপদেষ্টা পরিষদের, এই উপদেষ্টা, সেই আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের। কেন তাকে জেলখানায় যেতে হবে? তিনি স্বাধীন বাংলাদেশে এসেছেন এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। শেখ হাসিনার আমলেও মিথ্যা মামলায় কারাগারে যেতে হতো, আজকে মাহমুদুর রহমানকেও কিন্তু মিথ্যা মামলায় কারাগারে যেতে হয়েছে, যিনি বাংলাদেশের আইকন। আজকে এই মাহমুদুর রহমানকে আমি মনে করি উপদেষ্টা পরিষদে নেওয়া উচিত। মাহমুদুর রহমানের মতো ব্যক্তিরা যদি ভালো জায়গায় বসতে পারেন, তাহলে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব, একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের পথ সুগম হবে। এই মুহূর্তে আমাদের সংস্কারের দাবি উঠেছে, তারা সংস্কার করবেন, এদেশের মানুষ এই প্রত্যাশা করছেন। রাজনৈতিক দলগুলো, লেবার পার্টি সহ জামাতে ইসলামী, বিএনপি, সবাই আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। তবে তাদেরকে স্পষ্ট করতে হবে তারা কি সংস্কার করবেন। তাদের কাছে বাংলাদেশের সমস্ত সংস্কার আমরা প্রত্যাশা করি না। আমরা তাদের কাছে চাই যে নির্বাচন কমিশনের সংস্কার দরকার। প্রতি 5 বছর পর পর নির্বাচনের শেষে যে নতুন, যখন নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রশ্ন আসে, যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠনের প্রশ্ন আসে, তখন একটা অরাজক পরিস্থিতি হয় এবং এইটার থেকে আমাদেরকে বেরোনোর দরকার। এজন্য আমি মনে করি সর্বাগ্রে উচিত আমাদের আদালতের মাধ্যমে আমাদের ৫৫ সংশোধনীটা, এটার যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল ওটাকে বাতিল করে, এই ৫৫ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা উচিত। এবং বাংলাদেশের এই নির্বাচন ব্যবস্থা, নির্বাচনে যারা অংশগ্রহণ করে, কালো টাকার মালিক, অর্থবিত্ত এবং সেই পুঁজিপতিরা, কালো টাকার মালিকরা এবং আমলা কামলারা, দেখা গেছে তারা একদিকে চাকরি শেষ করে আইসা তারা এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে। আর যারা দীর্ঘকাল যারা রাজনীতি করছেন, রাজনীতিকে যারা পেশা হিসাবে নিয়েছেন, যারা ছাত্র রাজনীতির পরে যারা আসেন, তারা দেখা গেছে কোথাও তাদের কোনো সুযোগ হয় না, তাদের কাছে তো টাকা থাকে না। শিল্পপতিরা টাকা দিয়ে আজকে এমপি কিনছেন। আপনি দেখেছেন যে শেখ হাসিনার যেই সরকার ছিল, সেই সরকারে সবাই ছিল শিল্পপতি এবং মনে হয়েছে যেন এই সংসদ শেখ হাসিনার টাকার বিনিময়ে তাদেরকে এমপি বানিয়েছেন এবং এই সংসদকে তিনি একটা বণিক সমিতিতে পরিণত করেছেন। এটা একটা এফবিসিসিআইয়ে পরিণত করেছিল শেখ হাসিনা। আমরা সেই জায়গাটা থেকে উত্তরণ করতে চাই। আমরা এই সংস্কারগুলো তাদের কাছে চাই। আমরা চাই না যে নির্বাচনের নামে কোটি কোটি টাকা খরচ করা হবে, যেইটা একজন সাধারণ, একজন যোগ্য প্রার্থীর দ্বারা সম্ভব হয় না। আজকে দেখা গেছে বিজনেসম্যান যারা, আজকে এফবিসিসিআইয়ের সভাপতিরা, আজকে বিজিএমএ এর সভাপতিরা, বিকেএমই এর সভাপতিরা, তাদের ভিতরে খায়েশ জেগেছে। বাংলাদেশের শিল্প উদ্যোক্তা নামে যারা আছেন, তারা হচ্ছে বাংলাদেশের সমস্ত ব্যাংকের লুটেরা। বাংলাদেশের সমস্ত ব্যাংক বিমাগুলোকে সেই আইসক্রিমের মতো চুষে চুষে তারপর তারা খেয়ে ফেলেছেন। পরবর্তীকালে নিজেদের আত্মরক্ষার জন্য তারা এই বড় বড় রাজনৈতিক দলগুলোর নমিনেশন কিনে তারপর তারা এমপি বনে যান, তারা পার্লামেন্ট সদস্য হন। মূলত পার্লামেন্ট সদস্য তারা হবেন যারা দেশের আইনসভার সদস্য হবেন, যারা দেশে আইন প্রণয়ন করবেন এবং যারা এই আমাদের উপজেলা, জেলা, ইউনিয়ন পরিষদ, যে আমাদের স্থানীয় সরকার রয়েছে, এরা এইগুলোকে বাস্তবায়ন করবেন। কিন্তু আমাদের এই যে রাজনৈতিক যে সংস্কৃতি, এটার পরিবর্তন দরকার। আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার সুনির্দিষ্ট কয়েকটি সংস্কারের পরেই তিনি নির্বাচন দিবেন। এখন আমরা আবার অনেক সময় দেখতে পাই যে যারা আমাদের এই ছাত্র, যাদেরকে সামনে রেখে আমরা আন্দোলন করেছি, তাদের কয়েকজনকে বিভিন্নভাবে তাদেরকে চেয়ারে বসানো হয়েছে, আমি ধন্যবাদ জানাই। এবং ইতিমধ্যে তারা তাদের সফলতার স্বাক্ষর রেখেছেন, যে 2 জন উপদেষ্টা নিয়োগ করা হয়েছেন। কিন্তু আমরা দেখেছি যে আরও যাদেরকে নিয়োগ করা হয়েছে, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘের যেই সফর হলো, সেখানে আমরা দেখলাম যে সেখানে একজন আওয়ামী লীগের এমপির নাতিকে সেখানে মঞ্চে তোলা হলো, তাকে পরিচয় করে দেওয়া হলো। অন্যদিকে বলা হলো যে তিনি তাদের সাথে ছিলেন না। এই আওয়ামী লীগের দোসররা সেই জাতিসংঘ পর্যন্ত কিভাবে গেল, এটার জবাবও আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে। এটা তার যেই পরিষদে যারা আছেন তাদেরকে দিতে হবে, মাহফুজকে দিতে হবে। তিনি সেখানে মাস্টার মাইন্ড হিসাবে তিনি উপস্থাপন করেছেন ছাত্র বিরোধী। এই আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। এরপরে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন দেশনায়ক তারেক রহমান।
এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। আমরা শুধুমাত্র ছাত্র নেতাদেরকে সামনে রেখেছিলাম। আপনার মনে আছে এই যে ব্যারিস্টার আনিসুল হকের সাথে বৈঠক করার পরে এই আজকে যারা নিজেদেরকে সমন্বয়ক দাবি করছেন তারা কিন্তু ঘোষণা দিয়েছিলেন আন্দোলন শেষ করার। আমরা দেখেছি আমরা যদি রাজপথে রাজনৈতিক শক্তি সমস্ত দল মত নির্বিশেষে 2 তারিখ থেকে আমরা যদি সমস্ত মানুষ যদি আমরা রাজপথে না থাকতাম তাহলে আজকে এই বিপ্লবের ইতিহাস ভিন্ন হতো। আজকে যারা নিজেদেরকে বুক ফুলিয়ে নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে সমস্ত অর্জনকে নিজেদের ঘাড়ে নিতে চায় তারা আজকে তো গুম হয়ে যেত, তারা আজকে আয়না ঘরে চলে যেত, তাদের আজকে কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। যার কারণে আমি তাদেরকে বলবো এই অর্জন কোনো ব্যক্তির বা কোনো গোষ্ঠীর একার বলা যাবে না। এটা এদেশের গণমানুষের অর্জন, এটা এদেশের ছাত্র সমাজের অর্জন, এটা যুব সমাজের অর্জন। সম্মিলিত অর্জনের ভিতর থেকে আমরা আওয়ামী হায়ানা মুক্ত হয়েছি, আমরা একটা নতুন স্বাধীনতা পেয়েছি। এটাকে কোনোভাবে মিলান করতে দেওয়া যাবে না, এটাকে আমাদের সফল করতে হবে। এজন্য আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই যে আপনি এই মাস্টার মাইন্ড সমস্ত অর্জন ছাত্ররা করেছে এই শব্দগুলো আপনি প্লিজ বলবেন না। এগুলো বললে যারা এই আন্দোলনে অবদান রেখেছে তারা কষ্ট পায়। আজকে তারেক রহমান কেন এখনও বিদেশে থাকবেন? আজকে তারেক রহমান কেন এখনও লন্ডনে থাকবেন? কেন তার মামলা উড্ড করা হবে না? তার নামে যেই মামলাগুলো করছে তাহলে কি মামলাগুলো সঠিক? তার নামে যে মিথ্যা মামলাগুলো হয়েছে, মিথ্যা রায় হয়েছে, এগুলো কি সঠিক নাকি? আমি এটা প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টার কাছে জিজ্ঞাসা করতে চাই। যদি সত্য না হয় তাহলে অতি দ্রুত এই মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে এবং তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। আপনি দেখেছেন যে আমার দেশের সম্পাদক মজলুম সম্পাদক মাহমুদুর রহমান, যার লেখনী, যার বক্তব্য, আমি এবং মাহমুদুর রহমান একত্রে দীর্ঘদিন জেলখানায় থাকার সুযোগ হয়েছে। এই মাহমুদুর রহমান আজকে বিদেশ থেকে বাংলাদেশে এসে তাকে জেলখানা যেতে হবে কেন? আইন উপদেষ্টা কি করেছেন? তার এই মিথ্যা মামলা, তিনি এই গুজব অজের জয় শেখ হাসিনার পুত্র, তাকে হত্যার মামলায় কেন, এই মিথ্যা মামলায় কেন এই মাহমুদুর রহমানকে জেলখানায় যেতে হবে এটা জাতি জানতে চায়। এই ব্যর্থতা হচ্ছে এই উপদেষ্টা পরিষদের, এই উপদেষ্টা সেই আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের। কেন তাকে জেলখানায় যেতে হবে? তিনি স্বাধীন বাংলাদেশে এসেছেন এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। শেখ হাসিনার আমলেও মিথ্যা মামলায় কারাগারে যেতে হতো, আজকে মাহমুদুর রহমানকেও কিন্তু মিথ্যা মামলায় কারাগারে যেতে হয়েছে, যিনি বাংলাদেশের আইকন। আজকে এই মাহমুদুর রহমানকে আমি মনে করি উপদেষ্টা পরিষদে নেওয়া উচিত। মাহমুদুর রহমানের মতো ব্যক্তিরা যদি ভালো জায়গায় বসতে পারেন তাহলে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব, একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের পথ সুগম হবে। বিএনপি এবং জামাতের মধ্যেও দেখা যাচ্ছে চিন্তার দূরত্ব। এসব কর্মকাণ্ড নিয়ে গণ অভ্যুত্থানের চেতনাকে ক্ষতিগ্রস্ত করবে কিনা? দেখুন, বিএনপি, জামাত, লেবার পার্টি একটা আলাদা আলাদা রাজনৈতিক দল। প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা উদ্দেশ্য, লক্ষ্য রয়েছে। একটা দল একটা ধারার। জামাত ইসলামী একটি ইসলামিক রাজনৈতিক দল, বিএনপি একটা জাতীয়তাবাদী, এটা দেশপ্রেমিক একটা রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল। লেবার পার্টি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। যার কারণে কারো আদর্শের সাথে কিন্তু পুরোপুরি কারো মিল নেই। যার কারণে কিন্তু আদালত, যত দল বা যত মত ততই পথ আমরা মনে করি। আমি মনে করি না যে বিএনপি এবং জামাত একই আদর্শের একই ধারার রাজনৈতিক দল। তবে আমরা বৃহৎ স্বার্থে, জাতির বৃহৎ কল্যাণে, এদেশের মানুষের মুক্তির সংগ্রামের জন্য, আপনি জানেন যে দীর্ঘ 17টি বছর আওয়ামী হায়েনা আমাদের জাতির ঘাড়ে চেপে বসেছিল। সেই আওয়ামী হায়েনা বাহিনীকে আমাদের জাতির ঘাট থেকে নামানোর জন্য আমরা ন্যূনতম যে আমাদের যেই মিল রয়েছে, যেটা হচ্ছে যে আওয়ামী দুঃশাসন থেকে আমরা জাতিকে বাঁচাতে চাই। আপনি দেখেছেন যে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা কিন্তু একটা ঐক্য করেছি। রেইনবো ঐক্য ছিল আমাদের 20 দলীয় জোট। এই 20 দলীয় জোটে যেমন ইসলামী দলগুলো ছিল, তেমনি বাম দলগুলো ছিল, আমরা যারা প্রগতিশীল এবং গণতান্ত্রিক দল তারা ছিল। এই বিএনপি সবাইকে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা আন্দোলনের একটা দামামা তৈরি করেছিলেন, একটা বৃহৎ একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন। কিন্তু আমাদের মূল লক্ষ্যটা ছিল যে আমরা আওয়ামী হায়েনা মুক্ত বাংলাদেশ গড়ব। ইতিমধ্যে আমাদের কিন্তু 5ই আগস্টের এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের এই অর্জনটি হয়েছে। এখন আমি মনে করি যে আমাদের এই সময়ে আমরা জরুরি সরকারকে দিয়ে
যেই কাজগুলো করানো সম্ভব, এটা বিএনপি, জামাত, লেবার পার্টি সহ বিএনপি নেতৃত্বাধীন যেই দলগুলো ছিল তাদেরও একত্রে বসা উচিত এবং বসে যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা কি কি প্রস্তাব রাখতে পারি, আমরা তাদেরকে দিয়ে কি কি কাজ করাতে পারি। আপনি জানেন যে কিছু কিছু সংস্কার আছে, যেই সংস্কারগুলো রাজনৈতিক সরকার করলে আন্দোলন শুরু হয়ে যায়, সরকারের বিরুদ্ধে বিপ্লব শুরু হয়ে যায়। এই কাজগুলোকে কিন্তু এখন এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে আমরা করাতে পারি, কারণ এখন আওয়ামী লীগও ক্ষমতায় নেই, বিএনপিও নেই, জামাতও নেই, কেউই ক্ষমতায় নেই, আমরা রাজনৈতিক শক্তি এখন ক্ষমতায় নেই। আমি মনে করি এইরকম কিছু অমীমাংসিত কিছু বিষয় রয়েছে, এইগুলোকে আমাদেরকে চক আউট করে তারপরে আমাদের এইগুলোকে নিয়ে তারপর এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমাদের কথা বলা দরকার এবং তাদেরকে কাজ করা দরকার।